আজ থেকে ঠিক 2 বছর আগে বাংলাদেশে একটা ব্যাংক আছে, আপনারা জানেন, সেটার নাম হইল হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কাজ হলো, আপনি যদি ফ্ল্যাট বা বাড়ি কিনেন বা বাড়ি বানান তাহলে আপনাকে ব্যাংক ঋণ দিবে। এটা একসময় সৌদি আরবের ফাইন্যান্সে ছিল, পরবর্তী সময় সৌদি আরব সরে গেছে, এখন বাংলাদেশ সরকারের মাধ্যমে আছে। তো ওখানে গেছিলাম, আমি একটা উত্তরায় ফ্ল্যাট কিনবো, সেই ফ্ল্যাটের লোন নেওয়ার জন্য। আমি বললাম যে এই ব্যাপার, আমার একটা ফ্ল্যাট সবকিছু রেডি আছে, আমি ডাউন পেমেন্টও দিয়ে দিছি, এখন আমার 40 লাখ টাকার মতো দরকার, আপনারা যদি লোন দেন। তো সেই অফিসার, ইয়াং একটা ছেলে, সে বললো আপনি কি করেন? আমি বললাম আমি বিদেশে থাকি, আমি প্রবাসী। বলে আপনার রেমিটেন্স আছে? আমি হ্যাঁ, আমার প্রচুর রেমিটেন্স আছে, আমি যে টাকাগুলো দিয়েছি সেগুলো রেমিটেন্সের মাধ্যমে দিয়েছি, এবং এখনও আমার কাছে অনেক টাকা রেমিটেন্সের ডকুমেন্টস আছে, এবং আমি সব টাকা রেমিটেন্সের মাধ্যমে পাঠাবো, বিদেশে গিয়ে ওখান থেকে ইনস্টলমেন্টগুলো পাঠাবো। উনি বললো আপনি তো লোন পাবেন না। আমি বললাম কেন? বলে আপনি লোন পেতে হলে আপনাকে সেই বাড়িটা আগে আপনার দখলে নিতে হবে, তারপরে বাড়িটা আমাদের কাছে বন্ধকি দিতে হবে, তারপরে আপনাকে আমরা লোন দিব। আমি বললাম বাড়িটা আমি দখলে নিব কি করে রে ভাই? আমার কাছে তো এত টাকা নাই, আমি এই পর্যন্ত একটা ইনস্টলমেন্ট দিছি, এখন বাকি ইনস্টলমেন্টটা হলো 40 লক্ষ টাকা বাকি আছে, এই টাকাটা দিলে আমি বাড়িটা দখলে পাবো। এই টাকাটা আমি পাবো কোথায় একসাথে? বলে না সরি, এটা তো আপনাদের দেওয়া হবে না। আমি বললাম তাহলে এটা করে রাখছেন কেন? আমি যদি বাড়ি দখলেই নিয়ে আসতে পারি তাহলে আমি লোন নেবো কেন? বলে যে আপনি কারো কাছ থেকে লোন নিয়ে বাড়িটা দখল করেন, রেজিস্ট্রি করেন, পরে আমাদের কাছে বন্ধকি রাখেন। বললাম এইটাই কি আপনাদের সিস্টেম? বলে হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের সিস্টেম, তবে সরকারি চাকরিজীবী যদি আপনি হন তাহলে আপনার সেটা লাগবে না, আপনার সরকারি যে চাকরিটা সেটাই আমাদের গ্যারান্টি। আমি বললাম আমি যে প্রবাসী এটার কোনো গ্যারান্টি নেই, আমি যে এত এত টাকা ডলার হিসেবে বাংলাদেশে আনছি এবং বিভিন্ন সময় জমা দিচ্ছি, যেগুলো ডকুমেন্টস আছে এগুলো কোনো কাজে দিবে না। না ভাই, এগুলো কোনো কাজে দিবে না, আপনি হয় গভর্নমেন্ট এমপ্লয়ি হইতে হবে, আর নয়তো আপনাকে বাড়ি দখলে নিয়ে পরে আমাদের কাছে বন্ধকি রাখতে হবে। আমি এখনই আপনারা বন্ধকি নিয়ে নেন। বলে না হবে না, এনিওয়ে আমাকে দেয় নাই। খুব দুঃখ লাগছিল তখন আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, হাউস বিল্ডিং কর্পোরেশনের চেয়ারম্যান, ইভেন কি মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও চিঠি লিখছিলাম যে এইটা কোনো নিয়ম হইল রে ভাই? আমি একটা প্রবাসী, আমি একটা ফ্ল্যাট কিনছি, 50% পেমেন্ট দিছি, 50% পেমেন্ট আমি একসাথে দিতে পারবো না, বিধায় আমি ইনস্টলমেন্টে চাচ্ছি। হাউস বিল্ডিং কর্পোরেশন বাংলাদেশ সরকারের আওতাভুক্ত একটা ব্যাংক বা একটা কর্পোরেশন, তারাও লোন দিবে না আমাদের, তা আমরা প্রবাসীরা যাবো কোথায়? এই হলো প্রবাসীদের অবস্থান বাংলাদেশে। সমস্ত গভর্নমেন্টগুলো, বিগত সব গভর্নমেন্টগুলো আমাদেরকে অবহেলা করছে। এবং সবচেয়ে মজার কথা জানেন যে এই যে আন্দোলনটা হলো, এখানে প্রবাসীদের কি ভূমিকা ছিল নতুন করে বলার দরকার নাই। রেমিটেন্স কোথায় নামায় নিয়ে গেছিল প্রবাসীরা, সেই প্রবাসীদের কি দিচ্ছে গভর্নমেন্ট? হ্যাঁ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল সাহেব, উনি বলছেন, উনি অনেকগুলো কমিটমেন্ট করছেন। ওনার কথাবার্তায় আমরা খুব মানে আশাব্যঞ্জক হয়েছি যে উনি বলছেন যে আমি প্রবাসীদের কষ্ট একসময় দেখছি, ওরা এত কষ্ট করে, ওদেরকে ভিআইপির মর্যাদা দেওয়া উচিত। এই দেশের চোর বাটপাররা ভিআইপির মর্যাদা পায়, প্রবাসীরা কেন ভিআইপির মর্যাদা পাবে না? এইটা দেবো, এয়ারপোর্টের প্রবলেম দেবো, প্রবাসী কল্যাণের যে ব্যাংক আছে সেখান থেকে ফ্যাসিলিটিস দিব, আরও অনেক অনেক কমিটমেন্ট উনি করেছেন। আশা করি এইবার আমরা পাবো, কারণ এই সরকার বৈষম্য বিরোধী সরকার। কিন্তু মাঝে মধ্যে আশাহত হয়ে যায় এই সরকারের বিভিন্ন কার্যকলাপে, কিন্তু তারপরেও আশায় বুক বাঁধছি। একটা কথা শুধু বলে যাচ্ছি, এই প্রবাসীরা যে ভূমিকা এই আন্দোলনে রেখেছে, তার বিনিময়ে যদি এই ন্যূনতম সুবিধাগুলো না পায় প্রবাসীরা, আমরা যারা প্রবাসী আছি, তাহলে হয়তোবা আমরা আবার নিজেরাও আন্দোলন করবো, আমরা আবার হয়তোবা রেমিটেন্স বন্ধ করে দিব। বন্ধুরা জানেন কত রেমিটেন্স এসছে? এই যে আজকের একটা নিউজ কালের কণ্ঠে আমি একটু পড়ে শোনাই, তাহলে বুঝবেন প্রবাসীদের ক্ষমতা কতটুকুন, কি পরিমাণ অর্থ বাংলাদেশের এই অর্থনীতিতে যোগ দিচ্ছে প্রবাসীরা। যদি অনেকেই বলেন যে বাংলাদেশের মূল ফরেন কারেন্সি আর্নিং হইল গার্মেন্টস সেক্টর, কিন্তু গার্মেন্টস সেক্টরে তো ভাই ইনভেস্টমেন্ট আছে, গভর্নমেন্টের টাকা দিতে হয়, তাই না? গার্মেন্টস সেক্টরে এলসি করে ওনারা টাকা পারাপার করে ফেলায়। 5 টাকার মাল 20 টাকা বেচে, 20 টাকা বেচে 5 টাকা বেচছি, 15 টাকা লয়ে সিঙ্গাপুরে পাঠায় দেয়। প্রবাসীরা তো সচ্চা, পানির মতো পরিষ্কার, এদের মধ্যে কোনো গলদ দেয়, নিজের রক্ত ঘাম এইগুলাকে পানি কইরা টাকা কামায়। সরকারের কোনো ইনভেস্টমেন্ট নাই, সরকার শুধু পয়সা রেমিটেন্স দিচ্ছে। হ্যাঁ, সরকার নিচ্ছে মানে আমরা আমাদের পরিবারদের জন্যই পাঠাচ্ছি,
কিন্তু আমরা তো ইচ্ছা করলে হুন্ডিতেও পাঠাইতে পারি, ওখানে পয়সাও বেশি পাওয়া যায়। কিন্তু প্রবাসীরা সেটা করে নাই, সেটা শুধু করছিল ওই আন্দোলনের সময়। এখন এখন আবার প্রবাসীরা মানে অনলাইন ব্যাংকিং এ সরকারের মাধ্যমে টাকা পাঠাচ্ছে, সরকারকে সাহায্য করছে। সবাই বুঝতে পারছি একটা ভঙ্গুর অর্থনীতিতে বাংলাদেশ পড়ে আছে। আমরা যদি এখন এইখানে হাত না পাঠাই তাহলে বাংলাদেশ কখনোই উঠতে পারবে না। যার জন্য এই মাসের প্রবাসী আয়টা একটু দেখেন, আপনারা দেখলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। প্রবাসী আয় বা রেমিটেন্স গত মাসে আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসের সেপ্টেম্বরও, মানে আগস্টে যা ছিল সেপ্টেম্বরও আরো বেশি আছে বা ধারাবাহিকতা আছে। চলতি মাসের 4 সপ্তাহে এসছে $2 বিলিয়ন। $2 বিলিয়ন মানে $211 কোটি। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ এই, যা বাংলাদেশ মুদ্রায় প্রতি ডলারে যদি 120 টাকা করে ধরেন তাহলে 25,357 কোটি টাকা হচ্ছে বেশি। চিন্তা করা যায় এক মাসের 28 দিনে কত টাকা আমরা রেমিটেন্স করে পাঠিয়েছি বাংলাদেশকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে চলতি মাসে সেপ্টেম্বরের প্রথম 28 দিনে $211,31,10,000 রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধ পথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিভিন্ন দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, আর এতেই বাড়ছে রেমিটেন্স আসার পরিমাণ। এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে। চিন্তা করেন। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি মাস সেপ্টেম্বরের শুরু থেকে রেমিটেন্স আসার গতি ভালো ছিল। আমাদের প্রত্যাশা ছিল পুরো মাসে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স আসবে। চলতি মাসের প্রথম 28 দিনে $2.11 ছাড়িয়ে গেছে, মানে 2 বিলিয়ন না, $2.11 ছাড়িয়ে গেছে। এখন বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করছে। মোট কথা হইলো প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছে। এখন কি প্রবাসীরা আশা করতে পারে না যে এই যে আসিফ নজরুল স্যার যে কমিটমেন্টগুলো করছে এগুলা পুরো করতে? নিশ্চয়ই আমরা আশা করতে পারি। একটা প্রবাসী কি চায়? বাংলাদেশ থেকে আসার সময় তার যে স্মার্ট কার্ডটা করতে হয় বন্ধুরা, আমি একটা ব্লগে দেখিয়েছি, একটি স্মার্ট কার্ড করার জন্য একটি ছেলে 3 বার এয়ারপোর্ট থেকে ডিপোর্টেড হয়েছে। তারপরে আমি ওকে সাথে করে সুইডেন নিয়ে এসেছিলাম, তার সুইডেনের ওয়ার্ক পারমিট ছিল। আমি চিনতাম না আমার কাছে কিভাবে এসছে। আসার পর আমি তার সেই স্মার্ট কার্ড করিয়ে দিই টাকা দিয়ে। ওয়াই, সে টাকা দিবে কেন? এনিওয়ে, এরকম ঘটনা আছে। একটা স্মার্ট কার্ড করতে গেলে 20 থেকে 25,000 টাকা খরচ হয়। আপনারা বিশ্বাস করতে পারবেন? কেন ভাই? আমার লিগাল পারমিশন আছে, আমার লিগাল ওয়ার্ক পারমিট আছে, আমার লিগাল পাসপোর্ট আছে, আমার লিগাল ইনভাইটেশন আছে, আমার লিগাল ভিসা আছে। আমাকে কেন স্মার্ট কার্ড করার জন্য টাকা দিতে হবে? দিয়েছি আমরা এতদিন, এখন যেন দিতে না হয়। আসিফ নজরুল স্যার, আপনাকে বলছি এগুলো খেয়াল করবেন। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসছেন, একটি ছেলেকে যেন স্মার্ট কার্ড করতে একটি টাকা খরচ করতে না হয়। এয়ারপোর্টে আসবে, স্মার্ট কার্ড নিয়ে যাবে, তাকে ভিআইপি মর্যাদা ইমিগ্রেশন করে বিমানে উঠিয়ে দিবেন। যখন আমরা দেশে যাব, আপনি বলেছেন আমাদের ভিভিআইপি রিসিপশন দিবেন। আমরা এতটুকু চাই না স্যার, আমাদের ন্যূনতম মর্যাদাটা দিন, আমাদের একটা আলাদা লাইন করে দিন, যারা প্রবাসী তারা এই লাইনে যাবে, দ্যাটস ইট। আর সবচেয়ে বড় কথা হলো এমবিসিগুলোকে একটু টনক নোড়াতে বলেন। কোনো প্রবাসী যদি যায়, এমবাসি স্টাফ যেন মনে করে যে ভদ্রলোক এসছে এখানে, সে আমার দেশের একজন প্রবাসী, তার আয়ের টাকা দিয়ে দেশ চলে। বেশি বলে বললাম? বেশি বলি নাই। আমাদের টাকা দিয়ে দেশ চলে না, আমাদের অবদান আছে। হ্যাঁ, সে যেন ভাবে, সে যেন বোঝে এই প্রবাসীকে আমাকে যথাযথ মর্যাদার সাথে তার কাজগুলো করে দিতে হবে। আবারও বলছি, রইল প্রবাসীদের লাশ দিয়ে বিড়ম্বনা। এমনও প্রবাসী আছেন যখন এখানে মৃত্যুবরণ করেন বিভিন্ন দেশে, তার লাশ পাঠাতে গেলে অন্য প্রবাসীরা ভিক্ষা করতে হয়। এর ব্যবস্থা আপনারা করবেন, এগুলো করুন। প্রবাসীরা দিন দিন রেমিটেন্স বাড়াবে। তবে একটা কথা সবিনয়ে বলে রাখি, যদি আপনারা আপনাদের কমিটমেন্ট অনুযায়ী এই কর্মাদিগুলো সম্পাদন না করেন সময় মতো, তাহলে আমার মনে হয় প্রবাসীরা আবার মুখ ফিরিয়ে নেবে। কারণ আবারও বলে রাখি, প্রতিটা প্রবাসীর রেমিটেন্স যখন দেশে পাঠায়, যদি ব্যাংকের মাধ্যমে পাঠায়, তার চেয়ে বেশি পয়সা সে পায় হুন্ডির মাধ্যমে। তারপরও তারা সেই পয়সার লোভটা সংবরণ করে সরকারের মাধ্যমে পাঠাচ্ছে। আপনারা যদি আমাদের সেই সুবিধাগুলো না দিন, তাহলে আমরা সেই হুন্ডিতে চলে যাব, পয়সাও বেশি পাবো, সুবিধাও বেশি পাবো।
কারণ আপনারা তো কোনো সুবিধা দিচ্ছেন না। তবে আমার মনে হয়, আমার বিশ্বাস, আমি আশা করি এই সরকার প্রবাসীদের জন্য করবে, কারণ এই সরকার বুঝতে পারছে প্রবাসীরা কি পারে কি না পারে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।